সয়েল পলিউশন। এই সয়েল পলিউশনগুলো কতগুলো ভাগে বিভক্ত, প্রথমে আমি বলে দিই সেই ভাগগুলো। সেটা হচ্ছে, 1 নম্বর হচ্ছে পেস্টিসাইডস, 2 নম্বর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, ইন্ডাস্ট্রিয়াল, এগুলোতে বলার কিছু নেই। দেখো, ইন্ডাস্ট্রি থেকে যে সমস্ত ওয়েস্ট বেরোবে সেগুলো থেকে যা পলিউশন হবে সেটা ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, মানে ওই পলিউশনের অন্তর্গত। আবার আরবান ওয়েস্ট, শহরাঞ্চল থেকে যে সমস্ত ওয়েস্ট আসবে সেগুলো যা পলিউশন করবে। 4 নম্বর হচ্ছে এগ্রিকালচারাল পলিউটেন্টস, এগ্রিকালচারাল পলিউটেন্ট। আমরা সবাই জানি যে আমাদের এগ্রিকালচারের পারপাসে অনেক ফার্টিলাইজার ইউজ করা হয়, ফার্টিলাইজার্স অথবা সয়েল কন্ডিশনার, যেগুলো কিনা খুব খুব বড় পলিউটেন্টস আমাদের সয়েল পলিউশনের জন্য। সয়েল কন্ডিশনার অথবা ফিউমিগেন্টস, অ্যাটসেট্রা। এরা কিন্তু খুব 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 খারাপভাবে আমাদের সয়েল পলিউশন করে। 5 নম্বর হচ্ছে ফার্ম ওয়েস্টস, আর 6 নম্বর হচ্ছে রেডিও অ্যাক্টিভ পলিউটেন্টস। দেখো, এগুলোর মধ্যে এই যে পোর্শনটা আছে, ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, আরবান ওয়েস্ট, এগ্রিকালচারাল পলিউটেন্টস, ফার্ম ওয়েস্ট, রেডিও অ্যাক্টিভ পলিউটেন্টস, এগুলো নিয়ে না বলার কিছু নেই। এগুলো নামেই, এর নাম শুনলেই তোমরা বুঝতে পারছো যে এগুলো কি জিনিস। যেটা বলার আছে সেটা হচ্ছে পেস্টিসাইডস। পেস্টিসাইডস নিয়ে আমি একটু 2-4 কথা বলবো। দেখো, পেস্টিসাইডসকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। সেটা হচ্ছে, প্রথম হচ্ছে ইনসেকটিসাইডস, ইনসেকটিসাইডস। 2 নম্বর হচ্ছে হার্বিসাইডস, হার্বিসাইডস। আর 3 নম্বর হচ্ছে ফাঙ্গিসাইডস। ঠিক আছে, ইনসেকটিসাইড, হার্বিসাইড আর ফাঙ্গিসাইডস। প্রথমেই বলি ইনসেকটিসাইডস। ইনসেকটিসাইডস, দেখো, আমাদের এই পৃথিবীতে না ইনসেকটিসাইডের প্রচলনটা অনেক অনেক দিন আগে থেকেই চলে এসেছে। এই ধরো, যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার বা তার আগে থেকে ইনসেকটিসাইড হিসেবে নিকোটিনের ব্যবহার খুবই প্রচলন ছিল। নিকোটিন মানে তুমি ভাবতে পারো কোন সময়টা, বিফোর অ্যান্ড ডিউরিং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। ঠিক আছে, নিকোটিনের ব্যবহার খুবই নিকোটিন নিকোটিনের ব্যবহার খুব ছিল অ্যাজ ইনসেকটিসাইডস। এটা তো একটা অ্যালকালয়েড, তোমরা জানো, এবং এটা খুবই ক্ষতিকারক। হ্যাঁ, নিকোটিন আমরা সবাই জানি যে ধূমপান করলে শরীরে যা ক্ষতি হয় সেটা তো আর বলার কিছু নেই। তো সেই জন্য আমাদের পৃথিবীতে বিভিন্ন যেসব কেমিক্যাল ইন্ডাস্ট্রি রয়েছে তারা অন্য কেমিক্যাল ব্যবহার করার চেষ্টা করেছে অ্যাজ ইনসেকটিসাইডস। তো যে দুটো কেমিক্যাল ব্যবহার করা হয়েছে এরপরে নিকোটিনটাকে অ্যাভয়েড করে, তাদের মধ্যে হচ্ছে একটা ডিডিটি আর এটা হচ্ছে বিএইচসি।
এটা হচ্ছে আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার আর ডিউরিং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার বলতে পারো, ডিউরিং অ্যান্ড আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। ঠিক আছে, এই ডিডিটি আর বিএইচসির প্রচলন এসেছে। ডিডিটিটা কি জিনিস, এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসে, বিএইচসিটাও আসে। ডাইফিনাইল ট্রাইক্লোরোইথেন। ডিডিটি হচ্ছে ডাইফিনাইল ট্রাইক্লোরোইথেন। আর হচ্ছে এটা তো জানো বেনজিন হেক্সাক্লোরাইড, যদিও এর মধ্যে বেনজিন বলয়টি নেই। বেনজিন হেক্সাক্লোরাইড বিএইচসি, আর এটা ডিডিটি। ডাইফিনাইল, এখানটা আমি মিস করে গেছি, তো এই না হবে ডিডিটি। অলরাইট, তো এই যে দুটো মলিকুল ব্যবহার করা হলো অ্যাজ ইনসেকটিসাইডস, তারা কিন্তু খুব একটা ভালো নয়। মানে কেন ভালো নয়? কারণ যে দিজ আর টক্সিক অ্যান্ড নন বায়োডিগ্রেডেবল। প্রথম কথা হচ্ছে এরা তো খুবই টক্সিক, আর তার সাথে সাথে নন বায়োডিগ্রেডেবল। নন বায়োডিগ্রেডেবল হওয়ার জন্য এরা পরিবেশে অনেক দিন থেকে যাচ্ছে, এনভায়রনমেন্টে অনেক দিন থেকে যাচ্ছে এবং হিউম্যান পর্যন্ত পৌঁছে যাচ্ছে। সেটা আমি একটু পরে বোঝাচ্ছি যে কিভাবে হিউম্যান বিং পর্যন্ত পৌঁছতে পারে। তো ফর দ্য টাইমিং এটা জেনে রাখো যে হিউম্যান বিং পর্যন্ত পৌঁছে যাচ্ছে, আর তারা সাথে সাথে দে বিকাম রেজিস্ট্যান্ট টু পেস্ট। এটা একটা খুবই ইম্পর্ট্যান্ট কথা। রেজিস্ট্যান্ট মানে ধরো আমাদের কোনো শরীর খারাপ হয়েছে, আমরা আস্তে আস্তে অ্যান্টিবায়োটিক খাওয়া শুরু করছি। একটা সময় আসে যে আমরা অ্যান্টিবায়োটিক খেতে আমাদের বডি আর ওই অ্যান্টিবায়োটিকে কাজ হয় না। মানে আমাদের বডি একটা এমনভাবে অ্যাডপ্ট করে নেয় যে ওই অ্যান্টিবায়োটিকের মলিকুলগুলো আর কোনো কাজ করে না। সেরকমভাবেই পেস্টের ক্ষেত্রেও সেটাই হয়। একটা ইনসেকটিসাইড যদি আমরা ব্যবহার করছি, অনেক দিন ধরে ব্যবহার করে করে আসছি, তাহলে এই পেস্টগুলোর মধ্যেও একটা অটোমেটিক যে কন্ট্রোল আছে চেঞ্জ হয়ে যায়, তাতে করে তারা আর ওই পেস্টগুলোতে কোনো ওদের ক্ষতি হয় না, সেই জন্য ওরা রেজিস্ট্যান্ট হয়ে যায়। এটাকে বলা হয় রেজিস্ট্যান্স। সেটা মানুষের শরীরেও যেমন অ্যান্টিবায়োটিক খেতে খেতে রেজিস্ট্যান্স হয়, সেটা ওদেরও সেরকম রেজিস্ট্যান্ট হয়ে গিয়েছিল এই বিএইচসি আর ডিডিটিতে, তাই তারা ইনএফেক্টিভ হয়েছিল, became ineffective। ঠিক আছে, তো এই রকম অবস্থায় নিরুপায় হয়ে আমাদের কেমিক্যাল ইন্ডাস্ট্রি বা সায়েন্টিস্ট যারা ছিল R&D, সেখান থেকে দুটো মলিকুল আবার রিলিজ করা হয়। তাদের মধ্যে একটা হচ্ছে অ্যালড্রিন অ্যান্ড ডাইঅ্যালড্রিন। তো এই দুটো যখন ডেভেলপ করা হচ্ছিল, তখন একটা জিনিস মাথায় রাখা হচ্ছিল যে জিনিসটাকে বায়োডিগ্রেডেবল হতে হবে। যদি নন বায়োডিগ্রেডেবল হয়ে থাকে তাহলে কিন্তু তারা খুব ভীষণভাবে ঝামেলা করছে, তাহলে সেটাকে বায়োডিগ্রেডেবল হতে হবে। কিন্তু তা করতে গিয়ে দেখা গেল যে কোনো মতোভাবেই সেটাকে বায়োডিগ্রেডেবল করা গেল না। ইভেন এই যে দুটো অ্যালড্রিন আর ডাইঅ্যালড্রিন পরীক্ষাতে আসে, খুব ইম্পর্টেন্ট, এরা কিন্তু
more toxic than DDT and BHC, more toxic as well as non-biodegradable. ঠিক আছে, একটা জিনিস দেখা গেল যে ট্রান্সফার ফ্রম লোয়ার টু হায়ার ট্রপিক লেভেলে এরা পৌঁছে যাচ্ছে, মানে খুবই বিষাক্ত, ভেরি মাচ টক্সিক। ট্রান্সফার ফ্রম লোয়ার টু হায়ার ট্রপিক লেভেল, হায়ার ট্রপিক লেভেল was observed, তাই তাদেরকে ব্যান করে দেওয়া হয়েছে। ওভার টাইম, আমি এবারে তোমাদেরকে বলে দিই কি এই জিনিসটা কি, যে ট্রপিক লেভেলটা কি জিনিস, কিভাবে এই জিনিসটা হচ্ছে। দেখো, যদি কোনো জিনিস নন বায়োডিগ্রেডেবল হয়ে থাকে তাহলে তো সেটা ভেঙে যাচ্ছে না। আমাদের যে ট্রপিক লেভেলটা আছে, যে তুমি অ্যাপ্লাই করলে এরকম একটা তুমি অ্যাপ্লাই করলে এই ইনসেকটিসাইডসটা অ্যালড্রিন বা ডাইঅ্যালড্রিন বা ডিডিটি বা বিএইচসি যাই অ্যাপ্লাই করো, সেটা প্রথমে কি হয়, জলে যায়, প্রথমে মলিকুলার লেভেলে থাকে, তারপরে ওই মলিকুলার লেভেল জলে যে ছোট ছোট উদ্ভিদরা রয়েছে, অ্যাকোয়াটিক প্লান্ট, তারা ওটাকে ইনটেক করে। যেহেতু এটা বায়োডিগ্রেডেবল নয়, সেহেতু ওরা অ্যাজ ইট ইজ একটা লেয়ার থেকে আরেকটা লেয়ারে মুভ করছে, অ্যাকোয়াটিক প্ল্যান্ট ওটাকে ইনটেক করে নেয়, তারপরে স্মলার ফিশ ইনটেক করে, তারপরে লার্জার ফিশ ইনটেক করে, তারপরে লার্জেস্ট ফিশ ইনটেক করে, তারপরে কারা ইনটেক করে বলো, আমরা হিউম্যান বিংস। এইভাবে দেখা গেছে যে একটা লেয়ার থেকে আরেকটা লেয়ারে যাচ্ছে যখন, প্রতিটা লেয়ারে 10 টাইমস কনসেন্ট্রেশন ইনক্রিজ হচ্ছে ওই ইনসেকটিসাইডসগুলো। 10 টাইমস, কত? 10 টাইমস, পরীক্ষাতে আসে। প্রতিটা লেয়ারে কত পরিমাণ করে ইনক্রিজ হয়? 10 টাইমস। At each level pollutant gets 10 times concentrated. তাহলে আমাদের এই ইনসেকটিসাইড বা পেস্টিসাইড ব্যবহারের খুব সতর্ক থাকতে হবে, এবং যত পরিমাণ ব্যবহার না করা যায় সেই দিকেই লক্ষ্য নজর দিতে হবে। At each level pollutant gets 10 times concentrated, 10 times, পরীক্ষায় আসে 10 times concentrated। ওকে, তাহলে আমরা কি দেখলাম, যে ওভার টাইম এই সমস্ত ইনসেকটিসাইডগুলো, ওভার টাইম the concentration of toxin in higher animals increases, in higher animals। কিছু করার নেই, কারণ আমাদের যে পপুলেশন, সেই পপুলেশন থেকে আমাদের কি বলে, খাদ্য যোগান দিতে গেলে এই সমস্ত পেস্টিসাইড বা ইনসেকটিসাইডগুলো ব্যবহার করাটার চল এখনো রয়েই যাচ্ছে, কারণ অনেক পরিমাণে খাদ্য উৎপাদন করতে হয় তো। কিন্তু সতর্ক থাকতে হবে এবং নতুন
ইনসেকটিসাইড বা পেস্টিসাইড ডেভেলপ করতে হবে যারা কিনা বায়োডিগ্রেডেবল, হার্মফুল নয়, টক্সিক নয়, সেই জিনিসগুলো। তো এই করতে করতে সায়েন্টিস্টরা একটা সময় ডেভেলপ করেছিল, এর পরে পরে অ্যালড্রিন আর ডাইঅ্যালড্রিনের পরে সায়েন্টিস্টরা একটা নতুন সিরিজ অফ প্রোডাক্টস লঞ্চ করেছিল, নিউ সিরিজ অফ প্রোডাক্টস। সেটা আরও ভয়ানক হয়ে গিয়েছিল, সেটা হচ্ছে অর্গানোফসফিনস অ্যান্ড কার্বামেটস। অর্গানোফসফিন অ্যান্ড কার্বামেটস। অর্গানোফসফিন অ্যান্ড কার্বামেটস। দেখো, সায়েন্টিস্টদের ওই সময় মাথার মধ্যে ছিল যে আমাদের ম্যাটেরিয়ালটাকে যেগুলো ইউজ করব সেটাকে বায়োডিগ্রেডেবল হতে হবে। হ্যাঁ, খুব সুন্দরভাবে এরা বায়োডিগ্রেডেবল ছিল, কিন্তু বায়োডিগ্রেডেবলই একটা কন্ডিশন নয়। পেস্টিসাইড হিসেবে যখন আমরা কোনো কিছু ব্যবহার করব তার একটা কন্ডিশন যে বায়োডিগ্রেডেবল হতে হবে, সোল কন্ডিশন কিন্তু নয়, আরও অনেক কন্ডিশন রয়েছে। সেই করতে গিয়ে দেখা গেল পরে পরে যে এরা খুবভাবে নিউরোটক্সিক হয়ে গেল। বাট দিজ আর নিউরোটক্সিক and very harmful to human তার জন্য এইগুলো অ্যাভয়েড করা হলো। তো তোমরা গ্রিন কেমিস্ট্রি যখন পড়বে তখন কিছু পেস্টিসাইডস, ইনসেকটিসাইডস পড়বে, সেক্ষেত্রে দেখা যাবে যে যারা একটু কম হার্মফুল হবে না একেবারে না, একটু কম হার্মফুল, সেগুলো তোমরা ওখানে পড়বে। তো যেহেতু আমি সয়েল পলিউশন নিয়ে ডিসকাস করছিলাম, তো তাই আমি এখানটাতে স্টপ করছি। এর ডেভেলপমেন্ট তো চলতেই থাকবে, তোমরা জানো। এবারে আমি যে সেকেন্ড পয়েন্টে আসছি সেটা হচ্ছে হার্বিসাইডস। হার্বিসাইডসটা কি? হার্বিসাইডসটা ইউজ করা হয় টু কন্ট্রোল ওয়েডস মানে আগাছা। এই যে জমিতে চাষাবাদ হয়, আগাছা হয়, সেগুলো পরিষ্কার করার জন্য যে কন্ট্রোল করা হয় তাকে বলা হয়, যে জিনিসটা দেওয়া হয় তাকে বলা হয় হার্বিসাইডস। দেখো, সোডিয়াম ক্লোরাইড NaClO3 অ্যান্ড Na3ASO3, এই দুটো ইনঅর্গ্যানিক কম্পাউন্ডকে হার্বিসাইডস হিসেবে ইউজ করা হয়েছিল, কিন্তু এরা খুবই টক্সিক টু ম্যামাল। সো তাই এদেরকে আর ব্যবহার করা হলো না, তাই এদেরকে ক্যান্সেল করা হলো, আর ব্যবহার করা হলো না। এরপরে অর্গ্যানিক কম্পাউন্ডকে ব্যবহার করা হচ্ছিল যাতে করে একটু টক্সিসিটিটা কমে। ট্রায়াজিনসগুলোকে ব্যবহার করা হচ্ছিল অ্যাজ হার্বিসাইডস। এবং তোমরা জানো যে প্যাডি ফিল্ডে এই ট্রায়াজিনের ব্যবহার খুব বেশি হয়, এখনও পর্যন্ত হয় হার্বিসাইডস হিসেবে। তবে বেশিরভাগ ক্ষেত্রে ম্যানুয়ালি ডিওয়েডস করাটাই বেটার, মানে আগাছা মুক্তিকরণ হাতে করে ম্যানুয়ালি করাটাই সব থেকে বেস্ট। তবে খুব বড় ল্যান্ড হলে সেক্ষেত্রে তো আর হাতে করে করা যায় না, তো সেক্ষেত্রে এই ট্রায়াজিন ইউজ করা হয়, পার্টিকুলারলি এই যখন হুইট ফিল্ড, প্যাডি ফিল্ডে ট্রায়াজিনটাকে ব্যবহার করা হয়, এখনও করা হয়। আচ্ছা, থার্ড পয়েন্ট হচ্ছে ফাঙ্গিসাইডস। আমাদের গাছ যখন হয় কোনো, তাতে ফাঙ্গাস ইনফেকশন হয়, তো সেই ক্ষেত্রে এই ফাঙ্গিসাইড
ইউজ করা হয়, ইউজ টু কন্ট্রোল দ্য গ্রোথ অফ ফাঙ্গি। কমন ফাঙ্গিসাইডস হিসেবে আমরা দেখেছি ওভার টাইম অর্গানো মার্কারি কম্পাউন্ড একবার ইউজ করা হয়েছিল। কিন্তু এটা ভীষণই ফ্যাটাল ছিল, হাইলি ফ্যাটাল, হাইলি ফ্যাটাল। হাইলি ফ্যাটাল এত ছিল, একটা ঘটনা ছিল 1972 সালে ইরাকের ঘটনা। সেক্ষেত্রে দেখা গেছিল একটা সময় একটা দুর্ঘটনায় প্রচুর মানুষ মারা গিয়েছিল, এবং R&D রিসার্চ করে সেক্ষেত্রে দেখা গিয়েছিল যে হুইট ফিল্ডে অর্গানোমার্কারি কম্পাউন্ড দিয়ে ট্রিট করে, মানে ফাঙ্গিসাইড হিসেবে অর্গানোমার্কারি কম্পাউন্ড ব্যবহার করা হয়েছিল এবং একটা বিশাল দুর্ঘটনা ঘটেছিল। পরে সেটা রিসার্চ করে বের করা হয়েছিল যে অর্গানোমার্কারি কম্পাউন্ডটাই মেজর কজ ছিল ওই অ্যাক্সিডেন্টটার। আচ্ছা, আরেকটা ফাঙ্গিসাইডের উদাহরণ আমি দিতে পারি তোমাদের, যেটা কিনা মাশরুম কাল্টিভেশনে ইউজ করা হয়, সেটা ফর্মালডিহাইড। ইন দ্য নেম অফ ফরমালিন, বাজারে এটা ফরমালিন নামে পাওয়া যায়, ফরমালিন। ঠিক আছে, ফরমালিনটা 30% অ্যাকোয়াস সলিউশন হিসেবে ইউজ করা হয়। কোথায় ইউজ করা হয়? ফর মাশরুম কাল্টিভেশন। ওখানে ফর্মালডিহাইডটাকে ফাঙ্গিসাইড হিসেবে ইউজ করা হয়।